আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রতীক্ষার বোধহয় অবসান হতে চলেছে, কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি, তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরে। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি তখন ঠিক করেন যে তিনি এখনই দেশে ফিরবেন, কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি, তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান। এই যে গত পরশুদিনকে রাত্রিবেলা যে মিটিংটা হলো আমাদের অজিত দোভালের সঙ্গে, যে মিটিংটা হলো সেখানে শি জিনপিং এর সঙ্গে কথা হলো, তারপর তিনি বুঝে গেছেন যে তিনটে বড় রাষ্ট্র তার সপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে। সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন, সমস্ত কিছু তারা সামনে নেবে। এটা মোটামুটি একটা উনি বুঝে গিয়েছেন, কারণ দুটো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে, আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই, ফলে একটা মনের জোর এসছে তার। সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে, এবার আমি দেশে ফিরব। তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন। এখন আপনারা দিন গুনুন, ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন। এখন বাংলাদেশে যা অবস্থা চলছে, এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার, ইউনূসের অবৈধ সরকার এবং তার নষ্ট উপদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে তারা নিজেরাই জানে না। তারা লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক কেউ তাদের হাত পার পাচ্ছে, যাকে দোল পাচ্ছে তাকে দোলে চালা। এখন যারা সমালোচক, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা সমালোচক, এই কলিমুল্লাহ সাহেব, আমাদের মঞ্জুর আলম পান্না সহ আরো অনেক মানুষ, শত শত, আমার তো আর নাম মনে নেই এত, কিন্তু তাদের যে হেনস্থা, এটা কিন্তু উনি বরদাস্ত করতে পারছেন না। উনি তো দেশে ফিরবেন, দেশে ফিরে যত মামলা 5 তারিখের পর হয়েছে, 5 আগস্ট 2024 পর হয়েছে, সব মামলাকে তিনি খারিজ করে দেবেন। এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে, এক, তিনি নির্বাচনের মাধ্যমে থাকবেন নাকি সরাসরি এই সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল হবেন। তো এখনো পর্যন্ত তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো, যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি। মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে, মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না। যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ হয়েছে তাদের সমস্ত সবাইকে আমি ছাড়ব। আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয়, সে সরকারটা হবে কোনো বিশ্বাসভাজন লোক, মানে ওদের লোককে দিয়ে হবে না। আর বিএনপির তো আসার তো ছেড়েই দিন, বিএনপিকে ভারত কোনদিন স্বীকার করবে না। আর বিএনপি যেদিন ক্ষমতার জন্য লাফালাফি করে বিএনপি যেদিনকে দৌড়িতে বসার চেষ্টা করবে, সেদিনকে ভারত একেবারে ধুলিস্যাৎ করে দেবে। এইটা একদম মানে বুক টুকাই বলতে হয় যা ভেতরে আলোচনা হচ্ছে। এখন সব আলোচনা তো আর জানা যায় না, সবকিছু বলাও যায় না, অনেক রকম ব্যাপার আছে। তার এই ইচ্ছা অনিচ্ছা এর উপরে ভারত সরকার কোনো রকম জোর খাটাচ্ছে না। তিনি কি করবেন, তার দেশ, তিনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একান্তভাবে তাকেই নিতে হবে। হ্যাঁ, তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন, তিনি নিরাপদে আছেন, আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন। একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুক। এই যে 15 বছর
আগে, মানে গত 15 বছর ধরে উনি যে শাসন করে এসছেন, সেই সময়ের অনেক কুকীর্তি হয়েছে, সেটা উনিও মেনে নিয়েছেন। অনেক কুকীর্তি হয়েছে, ওনাকে না জানি, ওনাকে আড়ালে রেখে। এখন যে যারা কুকীর্তি করেছিল তারা কিন্তু আর, তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না, কাউকে না। এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে, যারা যারা ছিল, ওই 264 জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না, ওই তালিকায় 1 থেকে 264 অব্দি সব হচ্ছে 2 নম্বর লোকের তালিকা। এই 264 জন, তাদের মধ্যে ছোট বড় মেজ কচি সব নেতা রয়েছে। এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে। পার্লামেন্ট করা মানে আবার একটা সমস্যার সৃষ্টি করা। উনি ওই জন্য চাইছেন যে না, আমি আর এই পুরনো পার্লামেন্টে যারা সদস্য ছিল, আমি তাদেরকে নিয়ে আর আমি সমস্যা বাড়াবো না। ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনু, যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে আপনারা তুলে আনু, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে। এই যে কখনো 71কে বিক্রি হচ্ছে, কখনো 24কে বিক্রি হচ্ছে, এখন তো বিক্রি করার পালা চলছে। যে যেরকমভাবে বাড়ছে, বাংলাদেশকে বিক্রি করছে। পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে, একেবারে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে, বিস্তর যাওয়া আসা হচ্ছে। এখন সমস্ত ক্যান্টনমেন্টগুলোতে সমস্ত একেবারে ISI এর চড়াদের পড়ে গিয়েছে। এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার, ভারত বলেছে আমরা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে, এগুলো আমরা করে নেবো। আর রইল পরে এবার ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারের শিরোমণি। এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশের বন্ধু নয়। এরা কোনো রকমের টাকা কামাতে এসছে, টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে। এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে। এদের একটাও পালাতে পারবে না, সব কটা জালে ধরা পড়বে। হ্যাঁ, 31শে আগস্ট কিন্তু চলে গিয়েছে, মাথায় রাখবেন। 31শে আগস্ট চলে গিয়ে ডেডলাইন ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে। গতকালকে এই যে কাকলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে দিয়ে গেল। তার মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই। তারা বাড়ি থেকে চললো না, মেয়ে স্কুলে গেছে। উনি মেয়ে স্কুলে গেছে, মেয়েকে বাড়িতে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন, বাড়ি অবধি পৌঁছায় দেয়নি। এদের এত ভয় কিসের? ভারত সরকার ওনাকে বলেছে যে দেখুন, আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে, তারা দলে দলে পথে নামছে। এই সময়ে আর কটা দিন আপনি একটু অপেক্ষা করে যান, এরা কিন্তু আরো তীব্র ঝড় তুলবে। সঙ্গে সঙ্গে যারা খেটে খাওয়া মানুষ, আমি যেটা বারবার বলে আসছি, সে ভারতবর্ষ কিন্তু একই কথা, ভারতবর্ষের টপ কূটনীতি তারা একই কথা বলছে। তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে। তখন এই ইউনূস আর তার এই যে পরিষদ, তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না। তারা তখন পালাবার চেষ্টা করবে। সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকাপ করে ধরা হবে। আর এই এখন যারা অ্যারেস্ট হচ্ছেন, তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন। খুব শিগগিরই, হয়তো সেপ্টেম্বরের মধ্যে, হয়তো পরে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন, সেরকম ব্যবস্থাও করা হবে। মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে, সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে 3টে দেশ একত্রে কাজ করবে। সেটা 3টে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজো করছেন আমাদের এদেশে অজিত দোভাল। আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোনো খুঁত ধরতে আপনি পারবেন না। তারা নিখুঁতভাবে একদম কাজ করে যান। সুতরাং তাদের যে জাল বেছানোর আছে, সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন। আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না, সব বাংলাদেশে আটক থাকবে। সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম, বহু আগে বলেছিলাম, ওই যে একটা কোর্ট করেছে না, হ্যাঁ, একটা ক্রিমিনাল কনস্পিরেসির একটা কোর্ট করেছে, ওই কোর্টেই ওদের বিচার হবে, ওই ফাঁসির দড়ি দিয়ে ওরা ঝুলবে। এটা আমি বহুদিন আগে বলেছিলাম। আমি তো বহুদিন আগে বলি, এখন তারপরে অনেক কথাগুলো বেড়ে
আর যখন বলি তখন লোকে বলে গুজববাজ। এখন লেখাটা একটু কমেছে এই কারণে যে আমি যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে। ফলে যখন দেখছে যে না মানুষটা আগে বলেছিল এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে, ফলে ওই গুজববাজ কথাটা লেখার একেবারে কমে গেছে বলবো না, কমেছে। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। আর মানে যারা করছে তাদেরও আমি বুঝি, আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে কেন। ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না, কারণ এখন আমি ওগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছি। গালাগাল করবি, গালাগাল কর, অতদিন করবি, তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি, পুকুর ছেড়ে তো পালাতে পারবি না। একটা কথা আছে হিন্দিতে, জানেন তো? হিন্দিতে কথাটা হচ্ছে ইনসান কো ইতনা মত ডরাও কি উসকা ডর খতম হয়ে যায়। মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায়। আর ভয় যদি শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়। মৃত্যু ভয় যার যে নেই সে কিন্তু মারাত্মক। আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনুস, ওয়াকার আর এই অধ্যাপক, এই তিনজন। আর বাকি চ্যাংড়াগুলো যেগুলো আছে সেগুলো তো আছে, আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা পড়বে তখন সব ঠিক হয়ে যাবে, রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। আপনাদের এতদিনকার সমস্যা, এতদিনকার আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আমরা বেঁচে থাকা, সেই দিন শেষ হয়ে আসছে। আবার যদি উনি যখন সরকারে যদি উনি বসেন, আপনারা যদি ক্ষমতা দেন, তাহলে আবার আপনারা আগামী 15-20 বছর আবার শান্তিতে বাস করবেন, দেশ আবার আপনি থেকেই তৈরি হয়ে যাবে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে, সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। 111-এর মতো 111-এ যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল, সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক একইভাবে এইবারও এইরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। সো আসলে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে 111-এ কি হয়েছিল, 111 নিয়ে একটু কথা বলি, তারপরে কিভাবে আমরা বলতে পারি, নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সো 111-এ যে ঘটনাটি ঘটছিল, প্রথম যদি বলি যে 111-এ প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল। সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল, বিবিসিতে যখন সংবাদ আসলো, সংবাদ আসার সাথে সাথে আমরা 9 জন শাহবাগের যে ফুলের দোকান, এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন আমরা মিছিল করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। মাত্র 9 জন, দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলাদেশে যেতে চাই, আমার মাটিতে যেতে চাই, আমি দেশের জনগণকে ভালোবাসি, আমি দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার পরে 2007 সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তখন যে পরিস্থিতিতে আমাদেরকে ফেস করতে হয়েছিল, যে আমাদেরকে তখন মোটামুটি 3টি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। 3টি বাধা আমাদের সামনে ছিল। নাম্বার 1 বাধা হচ্ছে যেটা, যে তখন আমাদের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল। তারপরে যে বিষয়টি ছিল, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল। এই যারাই সংস্কারপন্থী ছিল, এই যে দেখেন এই গ্রুপটা, এরা যারা এখানে ছিল, দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য, তারা এখন সবাই আওয়ামী লীগ করে, বাট তখন আর সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল, তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে। আমি আপনাদেরকে একটি বিষয় বলি, যে 3টি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করতো, স্ট্রাগল করতে হয়েছে যে 3টি বিষয়ের বিরুদ্ধে, সেটি হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী গ্রুপ, এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন। এই 3টা বড় বাধা ছিল। তখন আমরা দেখেন, এই যে আমি একটা ছবি দিই, যে দেখেন এই যে ছবিটা, এটা মিছিলের ছবি, কলাভবনের ছবি। এই যে কলাভবনের ছবি, লাল বৃত্ত মাঝখানে যেটা দেখছেন সেটা আমার নেতৃত্বে মিছিলটা হয়েছিল, এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তারাও নেতৃত্ব দিয়েছে। সো এই যে মিছিলটা আমরা করেছি, এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি, একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেবেলে দিয়ে মিছিল করিয়েছিল। আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখাই, যে এই মিছিলটা, এই যে দেখেন
শেখ হাসিনার মুক্তি চাই, কালো কাপড় বেঁধে এখানে আসেন, আপনারা সবাই তাদেরকে চিনেন। আমরা এই মিছিলটা করেছি কার্জন হলে। আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল। সো আমাদের মিছিল, আমাদের সংগ্রাম, আন্দোলনটা 111-এ অত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। বললাম তো, তিনটা শক্তি, মইনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী, তারপর আবার নেত্রী জেলে ছিল। এই স্ট্রাগলগুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল। তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যে আমরা বললাম প্রথম যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে 9 জন থেকে, তারপরে এই বড় মিছিলগুলো হচ্ছে, তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল, এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল। তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ 11 মাস কারাবরণ করার পরে 2008 সালের 11ই জুন নেত্রী মুক্তি পান। তখন চিন্তা করে দেখেন যে আমাদের এই যে মিছিলগুলো ছিল এত সহজ ছিল না, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের তিনটা গ্রুপের, তিনটা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে। এই তিনটা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় আসে। তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল, আমাদেরকে শুধু কিন্তু পুলিশ আর্মি দৌড়াইতো না, মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌড়াইতে পারে নাই। মানে আমি বুঝাতে চাচ্ছি যে তাদের সে বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময় 111-এ। এখন যে প্লাস পয়েন্টটা, এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্টগুলো দেখেন। আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের জন্য অপেক্ষা করছে, যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে, দেখেন সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী বাহিরে আছেন, নেত্রী সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে, সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোনো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংস্কারপন্থী কোনো গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোনো গ্রুপ বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো গ্রুপ নাই। তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ, তখন এই বাংলাদেশে, এই পৃথিবীতে এই বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে আপনি দেখেন, এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম, যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা বাহিরে আছেন, নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, সংস্কারপন্থী নাই, এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইউনূস যদি 5 তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইউনূস যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি রিসেট বাটন ক্লিক করলাম, আজকে থেকে বাংলাদেশে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না, এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না, কেউ মারা যাচ্ছে না, চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, চিন্তাই হচ্ছে না, তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হইতো, আমাদেরকে হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইতো। বাট এখন আপনার ইউনূসের অপকর্মের ফলে, ইউনূস এত অপকর্ম করছে, এত অপকর্ম করে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনাকে ফিল করছে, আওয়ামী লীগ শাসনামলকে ফিল করছে। ইউনূস বলছে যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজা হিসাবে রেখে গেছেন, বাংলাদেশের মানুষ ভাবছে যে না, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, মসজিদ করেছেন, এগুলো করেছেন, যার জন্য মানুষের মনে হৃদয়ে গেঁথে গিয়েছে শেখ হাসিনার এই কাজগুলো। আরেকটা বিষয় চিন্তা করেন, আপনি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়া দিয়ে দিতে? এই যে দেখেন যে একজন মানুষ, নুরাল পাগলা রাজবাড়িতে, তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আইএমএ জাহিলিয়াতের যুগে আমরা এরকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই। এটাই হচ্ছে আইএমএ ইউনুসিয়ার যুগ। বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইউনুসিয়া যুগ। পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে। এখন মানুষের আপনার ডোবা, নালা, খাল, বিল এগুলোতে লাশ বেশি উঠছে, লাশের বাগান পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে, দর্শনের নগরী হয়ে গেছে। তো এই কাজগুলো, ইউনূসের অপকর্মগুলো, পাশাপাশি আপনি চিন্তা করেন, জোর করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, যুবলীগকে নিষিদ্ধ করছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে ইউনূসের অপকর্ম, এই অপকর্মের ফলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, অর্থনীতির স্থিতিশীলতা নাই, মানুষ চাকরি হারাচ্ছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে, শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে, শেখ হাসিনাকে অনুভব করছে। আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে অ্যাডভান্টেজ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, নেত্রী বাহিরে আছে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 111-এর পরে যেরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল, একইভাবে আওয়ামী লীগের জন্য আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টরি ইনশাল্লাহ অপেক্ষা করছে।
সবাই ঐক্যবদ্ধ থাকুন, সময়ের প্রয়োজনে ইনশাল্লাহ আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বাংলাদেশ আওয়ামী লীগের। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।